উষা তাচ্ছিল্যভরা হাসি হেসে উঠল। আর কত সহ্য করবে সে অপমান? এবার পালা বিষাক্ত সম্পর্ককে শেষ করা। সব দিক থেকেই উষা এবার প্রস্তুত। কোনো দ্বিধা ছাড়াই সে ডিভোর্স পেপারে সাইন করতে পারবে। উষা নিজের ব্যাগ হাতড়ে আগের ফোনটা বের করলো। আগের সিমটা খুলে নিজের নতুন বাটন ফোনটা বের করে কাঁপা কাঁপা হাত আর কম্পনরত হৃদয় নিয়ে ফোনটাতে সিমটা সেট করলো। ফোন অন করে প্রথমেই কল করলো নিজের বড় আব্বুকে। তার জানতে হবে ডিভোর্স পেপার কবে আসবে, কবে সাইন করতে হবে। খুবই অদ্ভুতভাবে আজকে সিজান ভুঁইয়া আর নাবিল ভুঁইয়া অফিসে যাননি। মূলত কাল রাত থেকেই সিজান ভুঁইয়ার প্রেশার বেড়েছে। অবস্থা বেশি একটা ভালো না। ভাই আর ভাতিজির টেনশনে এই অবস্থা ওনার। ছেলেমেয়েদের এমন করুণ দশায় যদি তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে কি করে হবে? দুই ভাই সব দায়িত্ব ম্যানেজারকে বুঝিয়ে দিলেন। সাগর তো আর যায় না অফিসে, উম্মাদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় কাউকে, যদি একটিবারের জন্য তার দেখা পায় সেই আশায়। সাগর 11টার দিকে রেডি হয়ে বের হয়েছিল বাইরে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অসুস্থ বাবার অনুরোধ সে ফিরিয়ে দিতে পারেনি। সিজান ভুঁইয়া চেয়েছেন ছেলেটি তার পাশে থাকুক, সময় দিক। ড্রয়িং রুমের সোফায় সাগর বসা ছিল বাবার ডান পাশে আর নাবিল ভুঁইয়ার বাম পাশে। ঠিক তখনই টেবিলের উপরে পড়ে থাকা সিজান ভুঁইয়ার ফোনটা বেজে উঠল। সাগর গলা উঁচিয়ে দেখতে চাইল কে কল দিল, কিন্তু ফোনের স্ক্রিনে যখন দেখল উষা বুড়ি ইজ কলিং, সাগরের মনে হলো হৃদযন্ত্রটাই যেন থেমে গেছে। বুকটা মোচড় দিয়ে উঠল যেন তার। আনন্দে চিকচিক করে উঠল তার পুরো আদল। নিজের হতবিহ্বল ভাবটা কাটাতে পারে না সাগর। উষার কণ্ঠ শোনার লোভটা সে সামলাতে পারেনি। এক প্রকার ছিনিয়ে নেয় নিজের হাতে ফোনটা। সিজান ভুঁইয়া সেইভাবেই বসে থেকেই বলল, কে কল করেছে বাবু? সাগর উত্তর করলেন না। কাপা হাতেই ফোনটা মুঠোয় নিয়ে নিল। তারপর রিসিভ করে স্পিকার অন করে ফোনটা সিজান ভুঁইয়ার চোখের সামনে ধরল ফোনটা। মুহূর্তেই একরাশ চিন্তা যেন উবে গেল তার। অপর পাশ হতে উষা অপরাধীর ন্যায় বলল, আসসালামু আলাইকুম বড় আব্বু, কেমন আছো তুমি? সাগরের মনের উত্তপ্ততা মুহূর্তেই উবে গেল যেন। ঠিক কতদিন পর মেয়েটার কণ্ঠ শুনতে পেল সে। সাগর নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। তার হৃদয় জুড়ে কেমন অনুভূতি হচ্ছে এটা সে এখন বুঝে পেল না, তবে অন্তরটা যে শীতল হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে। সিজান ভুঁইয়া কিছুটা কঠোরস্বরেই বললেন, ভালো আর থাকতে দিলে কই, একটা অসুস্থ রোগীকে সাথে নিয়ে গায়েব হয়ে গেছো। একটিবার ভেবেছো তোমাদের বাবা মেয়ের চিন্তায় আমাদের কি অবস্থা হবে? আর তোমাদের ছাড়া কেমনে থাকবো? এখন কোন মুখে কেমন আছি জিজ্ঞাসা করছো? উষা কিছুটা মিলিয়ে গেল। মন ভার হলো তার। বড় আব্বু কখনোই এমন টোনে কথা বলেনি ওর সাথে। সবাই ওকে কেন ভুল ভাবছে? সাগর ভাইয়ের দোষটা এখনও কারো চোখেই পড়ছে না? আগে তো সবাই তাকেই সাপোর্ট করত, সাগরকে এই সেই করবে কত কিছুই বলতো। আর এখন এখন এই অবস্থা সকলের। দীর্ঘশ্বাস ফেলে উষা। তবুও উষা সাহস নিয়ে বলল, আমি দুঃখিত বড় আব্বু, এছাড়া আমার হাতে আর করার মতো কিছুই ছিল না। আমরা ভালো আছি, বাবাও আগে থেকে সুস্থ হয়েছে, মুখের গঠনও স্বাভাবিক হয়ে গেছে। ডাক্তাররা আশা করছেন আর কিছুদিনের মধ্যেই কথা বলতে পারবেন ইনশাল্লাহ। সিজান ভুঁইয়া চুপ হয়ে গেল। আদরের ছোট ভাইকে দেখে না কতদিন, কি অবস্থায় আছে, কেমন আছে কিছুই জানেন না তিনি। নিজেকে অসহায় লাগে তার। পাশেই সাগর রক্তচক্ষু নিয়ে বসে আছে, মাথা নিচু করে। রাগে ফুঁসছে সে। নাবিল ভুঁইয়া ভাইয়ের অস্থিরতা টের পেয়ে কাঁধে হাত রেখে অভয় দিলেন, ভাইজান, মেয়েটার সাথে নরমভাবে কথা বলো, ওকে জিজ্ঞাসা করো কোথায় আছে, বাসায় ফিরে আসতে বলো ওদের। সিজান ভুঁইয়া এবার আরেকটু নরম হলেন। কণ্ঠে মায়া ঢেলে বললেন, মারে অযথা কেন রাগ দেখাচ্ছিস? এতে যদি তোর বাবার ক্ষতি হয়ে যায়, তুই ফিরে আয় মা। কোথায় আছিস বল আমাদের, আমার তোকে গিয়ে নিয়ে আসবো। সাগরের সাথে বসে সব কিছু সমাধান করব। আর জেদ ধরে থাকিস না, আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। উষা দীর্ঘশ্বাস ফেলল। কতদিন পর বড় আব্বু এমন আদুরে বুলি শুনছে সে। ইচ্ছা করছে ছুটে চলে যায়। এসব চিন্তা বাদ দিয়ে উষা ভাবে, দুদিন ছেলের বেহাল অবস্থা দেখে সহ্য হচ্ছে না। আর ও যে গত 5টা বছর ধরে সহ্য করছে সেবেলায়। উষা দৃঢ় আর আত্মবিশ্বাসী স্বর, আমি ফিরবো না বড় আব্বু, আমি আর আমার বাবা এইভাবেই ভালো আছি। আজকে ফোন দেওয়ার উদ্দেশ্য হলো সাগর ভাই যে সেদিন বলেছিলেন 2-1 দিনের মধ্যেই ডিভোর্সের কাগজ আসবে, কাগজটা কি এসেছে? আমাকে প্লিজ জানাও কবে আসবে, কখন, কোথায় এসে সাইনটা করতে হবে, আমি করে দিব। সিজান ভুঁইয়া বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পাশে বসা ছেলেটির দিকে। সাগর ভীষণ তৃষ্ণার্থ। উষার কণ্ঠ শুনে নিজের মনকে শান্ত করছিল সে।
তবে উষার মুখে ডিভোর্সের কথা শুনে মস্তিষ্কটা সচল হয় তার, হাতটা নিষ্পিস করে ওঠে। ইচ্ছে করে সেদিনের মতো উষার গালে ঠাটিয়ে একটা চড় দেই। ওর মুখের ডিভোর্সের শব্দটা মোটেও সহ্য হয় না ওর। সাগর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। এবার নিজের রাগী আর কঠিন স্বরে বলল, এই কয়টা দিন আমার অন্তরটা যেভাবে জ্বালিয়ে খাক করে দিয়েছিস তার জন্য তোকে আমি ক্ষমা করে দিতাম। এতটুকু শাস্তি আমাকে দেওয়ার অধিকার তোর আছে, কিন্তু এখন যে কথাটা বললি বিশ্বাস কর, এই কথার শাস্তি তোকে আমি দিব, কঠিনভাবেই দিব। ছেড়ে দেওয়ার বান্দা আমি নই। তখন হাড়ে হাড়ে টের পাবি রিপ্তিহাত ভুইয়া সাগর কি জিনিস। সেদিনের থাপ্পড়টা ভুলে গিয়েছিস তুই? একবার খালি সামনে পাই কড়াই গন্ডায় মনে করিয়ে দিব সব। উষা প্রত্যুত্তর করল না। এমন অবস্থাতেও এভাবে ধমকে কথা বলতে হবে? ভুল কি বলেছে সে? কেন অযথাই থাপ্পড় দিতে হবে? সেদিনও সে তালাকের কথা বলার কারণে সপাটে একটা থাপ্পড় পড়েছিল ওর নরম তুলতুলে ফর্সা গালে। উষা বললেই দোষ? আর নিজে যে দিনে 80 বার আওড়ায় তোকে ডিভোর্স দিব তখন? উষার রাগ লাগলো প্রচুর, সাথে নিজেরও আত্মসম্মানে লাগছিল তার। এই পুরুষের সাথে কথা বলার কোনো ইচ্ছেই তার নেই। সে ডিভোর্সের বিষয়টি জানাতেই কল করেছিল। এবার আর কথা না বাড়িয়ে শর্তপর্ণে ফোনটা কেটে দিল উষা। সঙ্গে সঙ্গেই ফোনটা সুইচ অফ করে সিমটাও বের করে নিল। এবার ব্যাটা আরও জ্বলে পুড়ে খাক হয়ে যাক, একেবারে অঙ্গার হয়ে যাক, তাতে উষার কি? সাগর প্রত্যুত্তর না পেয়ে ফোনের স্ক্রিনে নিজের দৃষ্টি স্থির করে। বুঝতে পারে কলটা কেটে গেছে। মুহূর্তেই সাগরের চোখে মুখে আমাবস্যার ন্যায় অন্ধকার নেমে আসে। মনটা আবারও ছটফট করে ওঠে। তিক্ত অনুভূতিরা আবারও হানা দেয় মনে। সাগর আবারও হাত চালিয়ে দ্রুত ডায়াল করে উষার নম্বরে, কিন্তু সঙ্গে সঙ্গেই সুইচ অফ বলছে। সাগর মেজাজ হারালো। বসা থেকে উঠেই রাগের বশে জোরে চিৎকার করে ওঠে। সোফার সামনে থাকা টেবিলটাতে সজোরে একটা লাথি দিয়ে দেয়। এমন চিৎকার আর চেঁচামেচিতে লিপি বেগম আর মারিয়া জামান তড়িঘড়ি করে বের হয়ে আসে কিচেন থেকে। নাবিল ভুইয়া নিজের জায়গা থেকে উঠে সাগরকে জাপটে ধরে। থাম বাবা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমরাও খোঁজ করেছি, ওর শীঘ্রই পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধর বাবা। সাগরের শরীর রাগে কাঁপতে থাকে। সে এমন অগ্নিরূপ ধারণ করেই হিসিয়ে বলে, তোমার ভাতিজির সাহস দেখেছ? সে ফোন করে ডিভোর্সের দিনক্ষণ জানতে চাচ্ছে। কত বড় কলিজা তার! একে তো নিজের বাপকে নিয়ে উধাও হয়ে কোথায় ঘাপটি মেরে আছে, আর এখন ফোন করে নাটক করছে। সিজান ভুইয়া নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। কঠোর কণ্ঠে বললেন, নাটক তো তুমি করছো। উষাকে এই ধরনের কাজ করার জন্য উস্কে দিয়েছে কে? নিজের কর্মফল ভোগ করছো তুমি সাগর, আর তোমার জন্য সেই শাস্তি আমার অসুস্থ ভাইটাকেও পেতে হচ্ছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, নাহিদের বা উষার কিছু হলে আমি তোমাকে কখনই ক্ষমা করব না, ছেড়েও দেব না। এই বাড়িতে ওদেরকে ফিরিয়ে আনতে আমি কোনো চেষ্টাও করব না। যা করা তুমি নিজে একা করবে। সাগরের রাগের পারদ ছিন্ন হয়। এখানে থাকলে অনর্থক ঘটিয়ে ফেলবে সে। কেউ কেন বুঝতে চায় না তার মনের অবস্থা? সে তো অপারগ ছিল। ওই সিচুয়েশনটাতে সবাই এমনই করত। সাগরের এমন সিদ্ধান্তে না হয় ওর টক্সিটি প্রকাশ পায়, তবে ও যা করত সবই নিজেদের ব্রাইট ফিউচারের কথা ভেবে। ভয় দেখানোর জন্যই মূলত ডিভোর্সের অ্যাপ্লাই করা। আর শেষ কটা দিন সে এত বাজেভাবে উষাতে মত্ত ছিল যে মাথা থেকে সেটা বেরিয়েই গিয়েছিল তার। সাগর আবারও সোফায় লাথি বসিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। লিপি বেগম আর মারিয়া জামান কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন ঘরের এক কোনায়। এখানে বাপ চাচাদের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে বুঝতে পারছেন না তারা, তবে এতটুকু বুঝছেন হয়তো উষা কল করেছিল। সিজান ভুইয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখল ছেলের প্রস্থান। বাড়িতে কথা বলার প্রায় 8 ঘন্টা পরেই 2 ডক্টর, 2 নার্স এবং 3 জন থেরাপিস্ট এলেন নাহিদ ভুইয়ার কেবিনে। 2 নার্সের মধ্যে একজন ছেলে নার্সও ছিল, সেটা উষা খেয়াল করেনি। ডক্টরদের দেখে সে এক কোনায় চুপটি করে দাঁড়িয়েছিল। কেবিন থেকে বেরিয়ে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হঠাৎই উষা বুঝতে পারে তার দিকে কেউ গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ যাবৎ এই অনুভূতিটা হওয়ার পরেও উষা মাথা তুলে দেখতে চায়নি কি হচ্ছে। তবে এবার খুবই বিরক্ত ঠেকল তার কাছে। বাবার মুখশ্রী থেকে চোখ সরিয়ে মাথা তুলে তাকালো আশেপাশে। মুহূর্তেই অনুভব করল বেড থেকে কিছুটা দূরে দাঁড়ানো একজোড়া পুরুষালী চোখ তাকে গিলে খাচ্ছে। ব্যাপারটা উষার ভালো ঠেকল না।
এত বড় আর উন্নত মানের হসপিটালের এই অবস্থা। উষা জহুরি নেত্রে তাকিয়ে রইল পুরুষটির পানে। পুরুষটাকে এবার চিনতে তার সময় লাগেনি। মুহূর্তেই মুখটা আতঙ্কে ভয়ে নীল হয়ে আসে। ভয়ে উষার হাত পা রীতিমতো কাঁপছে। শুকনো ঢোক গিলল সে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে সে। এবার এবার কি হবে ওর সাথে? বাবা তো অসুস্থ, মেহেদি তো এখানে থাকে না। ভয়ে কলিজাটা শুকিয়ে এলো উষার। উষার এমন নাজেহাল অবস্থা দেখে মুখ বাঁকিয়ে ক্রূর হাসল লোকটা। নিজের নির্লজ্জতা প্রকাশ পায় তাতে। উষা তীব্র ঘৃণায় নজর সরিয়ে নিল তার থেকে। মন তার কু ডাকছে। নতুন বিপদের আশঙ্কায় শরীর নিস্তেজ হয়ে আসতে চাইছে। এই অবস্থায় বাইরে যাওয়াটা সে সেফ মনে করছে না। রোদের জ্যাতি তখন বাড়ছে প্রগাঢ়ভাবে। রোদের তাপে জনজীবন অতিষ্ঠ প্রায়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটাতেও উষা কেমন ঘামছে। ভয়ে তার হাত পা নীল হয়ে আসছে। নার্সটার লোলুপ দৃষ্টি গায়ে কাটার ন্যায় বিঁধছে উষার। সেবার না হয় সাগর ভাই বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এবার মেহেদিও তো হসপিটালে থাকে না। মহিলা নার্সটাকে উষা চিনে। আসছে দিন থেকেই নার্সটা সব কিছু খেয়াল রেখেছে। সেই সুবাদে কথাবার্তাও হয়েছে। উষা উসখুস করতে লাগলো নার্সটার সাথে কথা বলবে বলে। ডাক্তাররা চেক আপ শেষ করে নাহিদ ভূঁইয়ার সুস্থ হওয়ার ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েই চলে গেছেন। পিছন পিছন সেই পুরুষ নার্সটাও চলে যায় সাথে সাথে। যাবার আগে উষার পানে নিজের তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে ভুলেনি। লোকটি বেরিয়ে যেতেই যেন হাত ছেড়ে বাঁচল উষা। চুপি চুপি এগিয়ে গেলেন মহিলা নার্সটির কাছে। খুব কৌশলে জিজ্ঞেস করে বসলো ছেলেটির কথা। মহিলা নার্সের কথা অনুযায়ী ছেলে নার্সটার নাম দীপু আহমেদ। পেশায় একজন নার্স। গতকালই জয়েন করেছেন এই হসপিটালে। উষা শুষ্ক ঢোক গিলে। মাথায় ঘুরে বেড়ায় সেদিন রেস্টুরেন্টে এই ছেলেটির বলা প্রতিটি বিষ বাক্য। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় আজকে মেহেদি এলেই সন্ধ্যার মধ্যে নাহিদ ভূঁইয়াকে ডিসচার্জ করিয়ে বাসায় নিয়ে আসবেন। সেবা যত্ন যা লাগবে তা বাসাতেই হবে। উষা নিজেই ডিসচার্জের সব ব্যবস্থা করে ফেলে। কেবিনে বসে থাকে শক্তভাবে, ভিতর থেকে লক করে রাখে। দুপুর গড়িয়ে বিকেল হয়, কিন্তু মেহেদি এখনও হসপিটালে এসে পৌঁছায়নি। উষা নাহিদ ভূঁইয়ার পাশেই বসা ছিল। উনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই ঘুম ভেঙে যায় ওনার। আধো আধো বুলিতে উষাকে বলে, পানি। উষার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে। তার বাবা কথা বলতে পারছে। খুশিতে তার বুকটা ফেটে যাচ্ছে। কতদিন পর বাবা একটু কথা বলল। উষা দ্রুত বসা থেকে উঠে আসে বাবার নিকটে। নাহিদ ভূঁইয়া আবারও অস্পষ্ট স্বরে আওড়ায়, পানি খাবো। উষা দ্রুত উঠে যায়। গ্লাস ভর্তি পানি নিয়ে আবারও আসে বাবার কাছে। কিন্তু উষা বুঝতে পারে তার বাবা এভাবে শুয়ে পানি পান করতে পারবে না। সে পানির গ্লাসটা টেবিলের উপর রেখে বাবাকে ধরে বসায়। তারপর পানি খাইয়ে দেয়। বাবার কপালে একটা চুমু দিয়ে বলে, দেখলে আল্লাহর রহমতে তুমি একটু একটু করে সুস্থ হয়ে উঠেছো বাবা। নাহিদ ভূঁইয়া ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের দিকে। তারপর আবারও অস্পষ্ট স্বরে আওড়ায়, বাবু। উষা বুঝে তার বাবা তার কথা জিজ্ঞেস করছে। উচ্ছ্বাস জেগে ওঠা চোখে মুখে আমাবস্যার ন্যায় আধার নেমে আসে মেয়েটার। সবাই মিলে বিপদে আপদে উষার পাশে আছে। আসলেই কেউ নেই। আমাকে নিয়ে যদি সবাই ভাবতো, তাহলে যে মানুষটা গত 5টা বছর আমাকে কষ্ট দিয়ে এসেছে তাকে নিয়ে এত মাতামাতি করতো না। নিজের বাবাও দেখো, নিজের মেয়ের কথা চিন্তা না করে ভাতিজার কথা চিন্তা করে। হতাশ শ্বাস ফেলে উষা। বাবার কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত রাখে। তন্মধ্যে নাহিদ ভূঁইয়া আবারও বলেন, আমার বাসা ভাই। উষা বুঝতে পারে বাবা ভূঁইয়া বাড়ি আর তার নিজের ভাইদের কথা জিজ্ঞেস করছে। বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভেবো না আব্বু, আমি বড় আব্বু আর চাচুকে খবর পাঠাবো তোমাকে এসে দেখে যেতে। আজকে আমরা বাসায় ফিরবো মেহেদি এলেই। তুমি একটু শান্ত হও। নাহিদ ভূঁইয়া শান্ত হলেন না। পূর্বের থেকেও দ্বিগুণ অস্থির হয়ে মাথা নাড়াতে লাগলেন। চোখে মুখে আতঙ্ক ভয় নিয়ে বললেন, না, আমার বাসা। আর কিছু বলার আগেই দরজা নক করার শব্দ ভেসে এলো। উষার কপালে ভাঁজ পড়ে। অজানা ভয় মন গ্রাস করে নেয়। এখনও মেহেদি এলো না। তার উপরে ওই নার্স। বাবার দেখাশোনা পুরুষ নার্সই করবেন। ওষুধপত্রের দায়িত্বে আছেন মহিলা নার্স। আর এতদিন তো অন্য পুরুষ নার্সই এসেছে। তবে আজকে যখন এই ছেলেকে ডক্টর রুমে নিয়ে এসেছে, তার মানে সেই দেখাশোনা করবে। উষা ভয়ে গুটিয়ে যায়।
একে তো অসুস্থ বাবা, পাশে কেউ নেই। ওই চরিত্রহীনটা যদি আসে তখন? উষার ভাবনার মাঝেই দরজা ধাক্কানোর শব্দ তীব্র হয়। উষা শুকনো ঢোক গিলিয়ে এগিয়ে যায় সেদিকে, গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কে? আমি মেহেদি। দরজা লক করা কেন? দরজা খুলো। উষা দ্রুত দরজা খুলে দেয়। দরজা খুলতেই হুড়মুড় করে ঘরে প্রবেশ করে মেহেদি। আঙ্কেল নাকি আজকেই বাসায় নিয়ে যাবি। আঙ্কেল নাকি আজকে বাসায় নিয়ে যাবে, আর 2টা দিন রাখলে তো ভালো হতো না? উষা বিচলিত হয়, নিজের আতঙ্কটুকু লুকিয়ে বলে, বাবা থাকতে চাইছেন না, বাসাতেই প্রপার কেয়ার করা যায়, আমার জন্য সুবিধা হয়, তাই চলে যেতে চাচ্ছি। এদিকে মেহেদিকে নিজের মেয়ের সাথে দেখেই মেজাজ বিগড়ে যায় নাহিদ ভুঁইয়ার। যাও যাও পেরো। মেহেদি কপাল গুটিয়ে নেয়, বুঝতে পারে সে আশাতেই এমন করছে, কিন্তু মনে কিছু নেয় না ছেলেটা। মুখে কথা ফুটেছে এই অনেক। ব্রেন স্ট্রোকের রোগীদের কি মাথা ঠিক থাকে? চেতনা ফিরলে এমনিতেই কাছে টেনে নেবেন বলে বিশ্বাস মেহেদির। মেহেদি আর থাকতে চাইল না, উষাকে বলল, তুই তাহলে গোছগাছ করে নেন, আমি রিসেপশনে যাই, ফর্মালিটিস পূরণ করে ফেলি গিয়ে। বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে রে দেখছি। কথা শেষ করেই মেহেদি বেরিয়ে পড়ে। সাগর সেই যে রেগেমেগে বাড়ি থেকে বের হয়েছে আর ফিরেনি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, অথচ ছেলেটার দেখা নেই। লিপি বেগম ফোনও করলেন কয়েকবার, ছেলেকে না পেয়ে অবশেষে নেহাল আর গালিবকেও কল দিলেন, কিন্তু ওরাও তার ব্যাপারে কোনো কিছুই জানে না। সিজান ভুঁইয়াকে নির্লিপ্ত থাকতে দেখে যেন লিপি বেগমের রাগটা আরও দ্বিগুণ বেড়ে গেল। ছেলেটার সাথে সবসময় এমন না করলেও তো পারেন, এমনিতেই মনোমেজাজ ঠিক নেই। বাবা হিসেবে এখন ওকে পুরো সাপোর্ট দেওয়া উচিত আপনার, আর আপনি হাত পা গুটিয়ে ঘরে বসে আছেন। তো আমি কি করব, মেয়েটা গিয়েছে ভালোই হয়েছে। একটা শিক্ষা তোমার ছেলের হওয়া উচিত ছিল, আর সেটাই হচ্ছে, মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না, এতই যখন ভয়। আর কিছু না বলে থেমে গেলেন তিনি, গম্ভীর স্বরে বললেন, রাফিদ বাসায় আছে, থাকলে ডেকে দাও, কথা আছে। দেখছি, দাঁড়ান। সাগর বর্তমানে একটা হসপিটালের রিসিপশনের সামনে দাঁড়িয়ে আছে। রিসিপশনে থাকা ব্যক্তির থেকে নাহিদ ভুঁইয়া নামক রোগীর তথ্য জানতে চাইছে সে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কারো অস্পষ্ট স্বর ভেসে এলো, যা ক্রমাগত তীব্রতর হতে থাকে। সাগর প্রথমে পাত্তা দিল না, কিন্তু শ্রবণেন্দ্রিয় যখন অনুভব করলো কেউ আধবুলিতে বাবু বাবু বলে ডাকছে, তখন নিজেকে আর ধরে রাখতে চাইল না। এক টুকরো আলোর আশায় পিছনে ঘুরে তাকালো সে। অমনি হৃদয়টা যেন ধক করে উঠল তার। শুকনো মরুভূমিতে এক পশলা বৃষ্টি হয়ে কারো চেহারা ভেসে এলো যেন। শ্বাস নিঃশ্বাসের প্রতিক্রিয়াও বাড়ল বোধ হয়। হৃদযন্ত্রটা ছুটে চলেছে অস্বাভাবিকভাবে। এই বুঝি বেরিয়ে আসবে। আজকে ঠিক 3 দিন পর এই ফুলের মতো মুখটা দেখল সে। এই মেয়েটা কি বুঝে তার অনুপস্থিতিতে সাগরের মন কতটা পুড়েছে? সাগর উষাকে দেখল নয়ন ভরে, হুইল চেয়ারে বসে থাকা নাহিদ ভুঁইয়াকেও দেখল, যিনি ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। 3 দিন, মোটে 3টা দিন, কিন্তু সাগরের কাছে এই 3টা দিন শতাব্দী। উষা নেই, নেই তার কণ্ঠস্বর, নেই তার পরিচিত রাগ, অভিমান, নিঃশব্দ ভালোবাসার ছায়া। সাগরের চোখের নিচে কালি জমেছে। একবেলা খাবার তো দূরের কথা, এক ঢোক পানিও খেয়েছে কিনা স্মরণেও নেই। উষাকে সব জায়গায় খুঁজে খুঁজে সে এখন নিজেকে হারিয়ে ফেলেছে। আজও নিজের সন্দেহ দূর করতে আসগর আলী হসপিটালের করিডোরে এসেছে উষার খোঁজে। সাগরের মন বারবার বলছিল এখানে কিছু তো আছে। আজকে খালি হাতে ফিরতে নারাজ সে। উষাকে ছোট আব্বুকে সাথে নিয়েই ফিরবে। এই অস্থিরতা, দমবন্ধকর অবস্থা নিয়ে আর বাঁচা যাচ্ছে না। ক্ষণে ক্ষণে নিঃশ্বাস আটকে আসছে তার। এই ভেবেই আজকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ নাহিদ ভুঁইয়ার করা ওই অস্পষ্ট স্বরে পেছন ঘুরে তাকায় সে। ব্যাস, মন মেজাজ শান্ত হয়ে গেল না তার। উষা, একটা হুইল চেয়ারে বসে আছে উষার বাবা নাহিদ ভুঁইয়া, আর পিছনে হাতলে হাত রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে উষা। মুখে নিস্তেজতা, চোখ দুটি ক্লান্ত, যেন বহুযুগ ঘুমায়নি। সাগরের বুক ধকধক করে ওঠে, গলার স্বর আটকে যায়, পা চালাতে চায়, কিন্তু শরীরটা যেন জমে গেছে। উষা। জড়ানো গলায় উচ্চারিত হয় নামটা, এতদিন ধরে বুকের ভেতরে আটকে থাকা এক দমবন্ধ কান্নার মতো। উষা ধীরে মাথা তোলে, চোখে বিস্ময়, কণ্ঠে কিছু নেই, চোখে শুধু এক নিঃশব্দ আরতি। সাগর দৌড়ে যায়, হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ায়। চোখের জল ধরে রাখতে পারে না।
মেয়েটাকে শক্ত করে বুকে চেপে ধরে। উষার কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। অশান্ত অস্থির ভঙ্গিতে বলে, কোথায় চলে গেছিলে সুইট বি? জানো আমি কেমন ছিলাম এই 3টা দিন? তোমাকে ছাড়া আমার সব এলোমেলো হয়ে গেছে। এই দেখো, নিজের দমটুকু যেন ফিরে পেয়েছি আমি। আমি খুঁজেছি তোমাকে প্রতিটা হাসপাতালে, প্রতিটা কোণে। আমি মরতেও প্রস্তুত, কিন্তু তোমাকে হারাতে চাই না সুইট বি। উষা হতবিহ্বল নয়নে তাকিয়ে থাকে সামনে, চোখে জলের চিকচিকে রেখা। ইচ্ছা করছে এক ধাক্কায় সাগরকে সরিয়ে দিতে, কিন্তু সাগরের শক্তির সাথে পারল না। আর সাগরের বলা প্রতিটা শব্দই বুকে আঘাত করছে তার। বারবার কানে বাজছে, আমি মরতেও প্রস্তুত, কিন্তু তোমাকে হারাতে চাই না। কি ছিল সাগর ভাইয়ের এই বাক্যে উষা জানে না, কিন্তু উষার মন গলল না এত আহাজারিতে। উষার ভাবনার মধ্যেই সাগর উষার কাঁধে এলোপাতাড়ি চুমু দিতে থাকে। সামনে যে নাহিদ ভুঁইয়া আছে, আশেপাশে এত এত মানুষ আছে, তা যেন ভুলেই গেল সাগর। সাগর এবার চোখ তুলে চায় সামনে। হতবাক হতবিহ্বল হয়ে থাকা মেহেদিকে দেখে যেন রাগের পারদ হুড়হুড় করে বাড়তে থাকে। সাগর রক্তচক্ষু নিয়ে দেখে মেহেদিকে, পরপর নিজের ধারালো তীক্ষ্ণ স্বরে আওড়ায়, তোকে আমি ছাড়বো না রে মেহেদি। তুই কি ভেবেছিস মিথ্যে বলে আমার নাকের ডগা দিয়ে পার পেয়ে যাবি? যেই মুখ দিয়ে মিথ্যে বলেছিস সেই মুখের এমন হাল করব যে। সাগর চোখ রাঙিয়ে ঘাড় বাঁকিয়ে আবারও বলে, দেখ মেহেদি, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, কিন্তু এখন যদি তোকে বলি তোর মুখের ওই নিখুঁত দাঁতগুলো গুনে গুনে একটার পর একটা তুলে ফেলতে আমার 3 সেকেন্ডও লাগবে না। মেহেদি কাপা গলায় বলে, ভাই আমি কিচ্ছু করিনি। সাগর উষাকে সেইভাবেই ধরে রেখেই আবারও হিসিয়ে বলে, তোকে এমন একটা কফিন গিফট করব যেটা তোর মাপ দেখে বানানো হবে। একটু থেমে সাগর আবারও বলে, আর যদি একবার আবার বলিস যে আমি কিছু করিনি, কসম করে বলছি তোকে এমন জোরে আলিঙ্গন নিব, পিছনে থাকা তোর স্পাইন নিজেই আমাকে ফোন করে বলবে, ভাই ছাড়েন প্লিজ।